রেমালের প্রভাবে জেলায় জেলায় বৃষ্টি, রাতে উপকূলে আঘাত। মোংলা পায়রায় 10 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম বন্দরের সব জাহাজ যাচ্ছে গভীর সাগরে। কক্সবাজারগামী ফ্লাইট বাতিল। থমকে আছে প্রবাসী আয়। 2 বছরে 25 লাখ জনশক্তি রফতানি হলেও বাড়ছে না রেমিটেন্স। বাজেটে ঘাটতি কমাতে কর্মনির্ভরতা কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। আসতে মনে করেন কোনো মদন করে দেয়া ওনারা জায়গা একদম পানিতে মিশে দিছে। ক্ষতবিক্ষত সড়কে ময়লার স্তূপ। উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ির কাছে জিম্মি রাজধানীবাসী। ভোগান্তির সঙ্গে বাড়ছে প্রকল্প ব্যয়, পকেট ভারী হচ্ছে ঠিকাদারের। বিড়ম্বনার আরেক নাম বিদ্যুতের প্রিপেইড মিটার। দ্বিগুণের বেশি খরচের দাবি গ্রাহকের। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ফিল্ডের 14 নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত। এবং আয়ের চেয়ে ব্যয় বেশি। মহাসংকটে পৌনে 200 বছরের চা শিল্প। বন্ধ হচ্ছে একের পর এক বাগান। সিন্ডিকেটের কারণে নিলামে দাম না পাওয়ার অভিযোগ মালিকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। প্রবল বেগে ধেয়ে আসছে রেমাল। মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়ায় ও তার আশপাশে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এ অবস্থায় মোংলা ও পায়রা বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ক্রমশ শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এরই মধ্যে উপকূলীয় বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলের 13টি সহ 18 জেলায় ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আবহাওয়া অধিদপ্তর বলছে, পটুয়াখালীর খেপুপাড়ার দিকে প্রবল শক্তিমত্তায় আঘাত হানবে রেমাল। এটি অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এ অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরও হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। স্থলভাগে উঠার পর বাংলাদেশের উপরে উঠে এটা মানে ল্যান্ড ডিপ্রেশন, তখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপরে আগামীকাল হোল ডে এটার প্রভাবে বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, সাতক্ষীরার শ্যামনগরে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ এবং চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি প্রথমেই যাচ্ছি জাবিরের কাছে। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে উপকূলের খুবই কাছে অবস্থান করছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে এবং সৈকতে আশপাশে যে ছোট ছোট স্থাপনা, সেই স্থাপনাগুলো কিন্তু এখনই ভেঙে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় ঢেউ এখানে আছড়ে পড়ছে। ঢেউয়ের কারণে কিন্তু সৈকতের আশপাশের যে ছোট ছোট দোকান, সেই দোকানগুলো আসলে এই মুহূর্তে টিকছে না। অনেকগুলো দোকানে কিন্তু মনে হচ্ছে যে আসলে ঢেউয়ের সাথে ভেসে যাবে। তো আপনারা যে ঢেউয়ের তীব্রতা দেখছেন, সেটি আসলে কখনোই এই সমুদ্র সৈকত এলাকায় দেখা যায় নাই। বিগত দিনের যে ঘূর্ণিঝড়গুলো গিয়েছিল গত বছরের আগের বছরে পানির চাপ এত বেশি বৃদ্ধি পায়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি আজকের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় 5 থেকে 7 ফুটের জলোচ্ছ্বাস হতে পারে। এখন জোয়ারের সময় এই মুহূর্তে আমরা যে পানির উচ্চতা দেখতে পাচ্ছি, তাতে স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছি যে উপকূলের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলের বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে সেই খোঁজ পৌঁছায়নি, তবে আমরা স্বাভাবিকভাবেই পানির উচ্চতা দেখে অনুমান করতে পেরেছি যে এই মুহূর্তে উপকূলের
যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সেই ঢেউয়ের দৃশ্য দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কতটা তাণ্ডব লীলা চালাবে, কতটা ভয়াবহ হবে সেই বিষয়টি কিন্তু এই ঢেউ দেখেই বোঝা যাচ্ছে। তো ঘূর্ণিঝড়ের তাণ্ডব ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, যেটির প্রভাব আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পটুয়াখালীর যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চলের মানুষরা আতঙ্কে রয়েছেন এবং জেলা প্রশাসক ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, সব মানুষকে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ যাচ্ছে না। তো এভাবে যে ঢেউয়ের তীব্রতা চলছে, আমি আসলে আমরা যেই জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের পায়ের নিচে কিন্তু পানি জমে গেছে, পানি উঠছে, এভাবেই কিন্তু তাণ্ডব লীলা চালাচ্ছে। তীব্র থেকে তীব্র হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল। তো আমরা পটুয়াখালীর কুয়াকাটা থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঢেউয়ের তীব্রতা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ, সেখানে আমরা সরাসরি চলে যাব। মে মাস এমনিতেই উপকূলবাসীর কাছে একটি ভয়ের মাস বলতে হবে, অর্থাৎ গত এক যুগে অন্তত 8টি ঘূর্ণিঝড় আশ্রয় পড়েছে উপকূলে এই মে মাসে। মে মাসের শেষ দিকে এসে আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি কিন্তু আজ সন্ধ্যা নাগাদ উপকূলে আশ্রয় পড়তে পারে। ইতিমধ্যে উপকূলে কিন্তু বাতাসের পাশাপাশি বৃষ্টির শুরু হয়েছে। এর ফলে কিন্তু উপকূলে যে তীব্র বাতাস বয়ে যাচ্ছে সেখানে কিন্তু এক ধরনের যারা উপকূলবাসী রয়েছেন তারা অস্বস্তি এবং শঙ্কিত রয়েছেন বলে আমাদের উপকূলবাসী জানিয়েছেন। আমরা সকাল থেকে যে সাতক্ষীরা রয়েছি, শ্যামনগর, আশাশুনি, দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা। প্রতি বছর যেসব প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে এই দুটি নাম রয়েছে সাতক্ষীরা। এরপরে এখানে যে উপকূলবাসী রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ফায়ার সার্ভিস সহ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, তারা মাইকিং করে তাদেরকে দুপুরের মধ্যে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা এখন যে নদীর পাড়ে রয়েছি সাতক্ষীরা, শ্যামনগর এবং আশাশুনির মধ্যবর্তী স্থানে, সেখানে কিন্তু আমরা দেখছি নদীতে বেশ স্রোত এবং পানিও বেড়েছে। অর্থাৎ উপকূলবর্তীতে যে ঝড়ের প্রভাব সেটি পড়তে শুরু করেছে এবং আকাশে কিন্তু মেঘ এবং রোদের লুকোচুরি আমরা দেখেছি। এবং যে বাঁধটিতে আমরা রয়েছি, স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন মাত্র 1 বছর আগে নির্মাণ করা এই বাঁধটি আসলে কয়েকটি জায়গায় ভেঙে পড়েছে। অর্থাৎ সাতক্ষীরার যে শ্যামনগর আশাশুনির প্রায় 63 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে, সেখানে কিন্তু 7 থেকে 8টি স্থানে 2 কিলোমিটারের বেশি জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন স্থানীয়রা। এবং যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে এই সব স্থান যদি ভেঙে যে প্লাবিত হয় তাহলে কিন্তু আবারও তারা যে জানমালের ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং এতে নোনা পানিতে প্লাবিত হতে পারে যে উপকূলে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায়। এতে কিন্তু প্রতি বছর যেমন ফসলের উৎপাদন কমছে, পাশাপাশি তারা যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন সেটি আবারও হবে। এবং এর ফলে কিন্তু তারা বলছেন টেকসই বেড়িবাঁধের যে দীর্ঘদিনের দাবি সেটি আসলে পূর্ণাঙ্গভাবে পূরণ না হওয়াতে কিন্তু তারা সেই ঝুঁকির মধ্যেই তাদের থাকতে হচ্ছে। অর্থাৎ সাতক্ষীরা সকাল থেকে আমরা শুধু সাতক্ষীরা নয় বিভিন্ন জায়গায় উপকূল এলাকাগুলোতে কথা বলেছি, সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে সতর্ক অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও সতর্ক অবস্থায় রয়েছেন। এবং জেলা প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে 187টি আশ্রয় কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছে, সবার ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনেও কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসব নৌকাগুলো ছিল সেই নৌকাগুলো আসলে ঘাটে ভিড়েছে এবং সাতক্ষীরায় যে ঝড়ের পূর্বাভাস এবং যে প্রস্তুতি, আমার কাছে এই ছিল সর্বশেষ। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড়ের রেমালের যে ক্ষতি সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রত্যক্ষভাবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দরে অবস্থানরত 16টি জাহাজকে গভীর সাগরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী একে একে সবগুলি জাহাজ, এখন পর্যন্ত 13টি জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করে গভীর সাগরের দিকে চলে গেছে। আর 3টি জাহাজের মধ্যে আরেকটি চলে যাওয়ার জন্য তারা বহনে অবস্থান নিচ্ছে এবং বাকি যে 2টি জাহাজ রয়েছে পর্যায়ক্রমে 2টি জাহাজে চলে যাবে গভীর সাগরতে। আপনারা জানেন ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয় কিন্তু বন্দরকে কেন্দ্র করে, তাই চট্টগ্রাম বন্দরে 9 নম্বর সতর্ক সংকেতের পরপরই অ্যালার্ট 4 জারি করা হয় এবং চট্টগ্রাম বন্দরে যে জেটিতে অবস্থানরত সকল যে পণ্য উঠানামা বন্ধ ঘোষণা করা হয় এবং অবস্থানরত 16টি জাহাজকে তারা গভীর সাগরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেয়। কারণ আপনার একটা প্রশ্ন থেকে যায় কেন গভীর সাগরে চলে যেতে হবে, যেহেতু জেটিতে থাকা অবস্থায় ঘূর্ণিঝড় অতিক্রম করে গেলে কিন্তু জাহাজের থাকা যেটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থেকে যায়। সেই কারণে যাতে জাহাজও নিরাপদ থাকবে, বন্দরও নিরাপদ থাকবে, জাহাজগুলো যদি গভীর সাগরে চলে যায়। এবং এখন পর্যন্ত
সেই জাহাজগুলো গভীর সাগরের দিকে রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন এই যে দুপুর 12টার আগেই এইসব জাহাজ গভীর সাগরে চলে যাবে এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে 49টা জাহাজ থেকে পণ্য খালাস চলছিল, সেই 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখে তাদেরকে নিরাপদে আরও গভীরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে গভীর সাগর দিয়ে চলে যাচ্ছে। আরেকটি বিষয় হলো কিছুক্ষণ 12টা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 12টার পর সাগর দিকে চলে যাচ্ছে। আরেকটি বিষয় হলো কিছুক্ষণ দুপুর 12টা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ দুপুর 12টার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আর কোনো বিমান অবতরণ করবে না বা রানওয়ে বন্ধ থাকবে, এমনটি সিদ্ধান্ত জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তো আসলে যেটি বলা চলে সেটি হলো ঘূর্ণিঝড়ের যে ক্ষতি, প্রত্যক্ষ ক্ষতি বা পরোক্ষ ক্ষতি, সেটি হলো বন্দরকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণার কারণে পণ্য ওঠানামা বন্ধ, পণ্য ডেলিভারি বন্ধ, অর্থাৎ দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তীব্র বাতাস রয়েছে, তীব্র বাতাসের কারণে কিন্তু উপকূলীয় এলাকা থেকে, অপরদিকে চট্টগ্রামের জেলা প্রশাসন কিন্তু চট্টগ্রামে 885টি আশ্রয়কেন্দ্র খুলেছে বলে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আমাদেরকে জানিয়ে তিনি বলেছেন উপকূলীয় এলাকায় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে ঘূর্ণিঝড় শেল্টারে ছড়িয়ে নেওয়া হবে। তো বলা যায় এই ঘর মধ্যে আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ, চট্টগ্রাম বন্দর অবস্থানরত 16টি জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে, বহির্নোঙরে অবস্থানরত 49 জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। উপকূলীয় বিভিন্ন অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রেমালের খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার রুটের দিনের সব ফ্লাইট বাতিল করেছে দেশীয় এয়ারলাইন্সগুলো। একই সঙ্গে দুপুর 12টার পর থেকে চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরেও ফ্লাইট ওঠানামা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার বিমান, ইউএস বাংলা ও নভো এয়ার এসব তথ্য নিশ্চিত করে। তবে সকালে চট্টগ্রামে ফ্লাইট ওঠানামা করলেও বিকেল থেকে এই রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে রোববার দুপুর 12টা থেকে কলকাতা বিমানবন্দর বন্ধ থাকবে। বাংলাদেশ থেকে সকালে কলকাতায় সব এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হলেও বিকেল থেকে সব ফ্লাইট বাতিল করেছে সংস্থাগুলো। সিভিল এভিয়েশন জানিয়েছে ঢাকা সহ অন্যান্য বিমানবন্দর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন 20 থেকে 22টি ফ্লাইট পরিচালনা করে দেশের 4টি এয়ারলাইন্স। আবারও ঘূর্ণিঝড়ের খবর। রেমালের প্রভাবে উত্তাল সাগর। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজারকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকত, আসলে সমুদ্রের যে উত্তাল সেটি কিন্তু উত্তালতা সেটি আরও বেড়েছে এবং সমুদ্রের যে ঢেউয়ের উচ্চতা সেটি গতকাল এবং আজ সকাল পর্যন্ত 4 থেকে 5 ফুট উচ্চতায় ছিল, সেটি এখন সর্বোচ্চ যেটি বলা হচ্ছে 6 থেকে 8 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এটি জলোচ্ছ্বাসে পরিণত, এটি 12 ফুট পর্যন্ত উচ্চতায় প্রবাহিত হতে পারে সমুদ্রের উচ্চ জোয়ারের সময়, সেই বিষয়টি বলা হচ্ছে, যার কারণে নিম্নাঞ্চলে যে মানুষজন রয়েছে তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় যে 9 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে, তার কারণে যারা লাইফগার্ড কর্মী রয়েছে তারা মানুষজনকে সচেতন করার জন্য মাইকিং করছে। পাশাপাশি এখানে জেলা প্রশাসনের বীজ কর্মীরা রয়েছে, বীজ কর্মীরাও মাইকিং করছে। একদিকে সাগর যেমন উত্তাল, ঠিক তেমনি মানুষ এখানে ভিড় করছে, সেই মানুষগুলোকে সরানোর জন্য এখানকার লাইফগার্ড কর্মী থেকে বীজ কর্মী থেকে সবাই একযোগে কাজ করছেন, মানুষজনকে সচেতন করার চেষ্টা করছেন। অন্যদিকে যদি একটু বলতে হয়, কক্সবাজার সমুদ্র সৈকতের পাড় ঘেঁষে এখানে প্রায় সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান রয়েছে, পাশাপাশি কিটকট রয়েছে। এখানে যে যত সব ব্যবসা রয়েছে সমুদ্র সৈকত কেন্দ্রিক সব ব্যবসা এখন এক প্রকার বন্ধ এবং যেটি বলা হচ্ছে প্রায় 20 কোটি টাকার উপরে যে আয় হতো প্রতিদিন, যে পর্যটক কম থাকলেও সেটি কিন্তু এখন অনেকটাই যে টাকা আয় রোজগারের যে ব্যবসা চাঙ্গা সেটি বন্ধ রয়েছে। যেহেতু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘূর্ণিঝড়, তার কারণে কিন্তু গতকাল থেকে প্রভাব পড়েছে। আজকেও আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত সমুদ্র সৈকত এলাকায় যেসব কিটকট রয়েছে, জেটস্কি রয়েছে, বিচ বাইক রয়েছে, পাশাপাশি শামুকজনকের দোকান রয়েছে, সব দোকানপাট বন্ধ রয়েছে এবং সবগুলো ব্যবসায়ীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সমুদ্র সৈকত কেন্দ্রিক যে উত্তাল ঢেউ, এই ঢেউয়ের কারণে কিন্তু সর্বোচ্চ সজাগ রয়েছে প্রশাসন। আর যেটি বলা হচ্ছে প্রশাসন পক্ষ থেকে প্রায় কক্সবাজারে 638টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, 9000-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে
মানুষজনকে সরিয়ে আনার যে কার্যক্রম সেটি শুরু করা হবে। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বিকেলের দিকে, সেজন্য এখন পর্যন্ত যে প্রভাব বিস্তার করছে এই প্রভাব কিন্তু অনেক সময় ব্যবসা গরম, অনেক সময় সেটি উত্তাল হয়ে উঠছে সাগর। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। দেখছেন এ সময়ের বাণিজ্য। আবারও রেমালের খবর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সবশেষ খবর জানাতে বাগেরহাটের শরণখোলায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। সুন্দরবন উপকূলে আসলে যে রেমালের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু এখন আস্তে আস্তে দেখছি যে আমরা এখন কিন্তু ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টা আগে থেকে যে বৃষ্টির অব্যাহত রয়েছে, কিন্তু এখন যে নদীর পানি যে যতটাই বাড়ছে ততটাই কিন্তু ক্রমশ কিন্তু এই যে উত্তাল হয়ে উঠছে এবং সাগর এবং নদী দেখা যাচ্ছে যে আশ্রে পড়ছে উপকূলে। আমরা জানি যে এখানে সাইক্লোন শেল্টারে কিন্তু যাওয়ার জন্য একাধিকবার মাইকিং করা হলো, কিন্তু এখনো পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি। তবে এখানে বিভিন্ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা কিন্তু নিরাপদে যাওয়ার জন্য একাধিকবার তারা কিন্তু মাইকিং করে যাচ্ছে বিভিন্ন গ্রামে এবং নদীর পাড়গুলো এলাকায়। আমরা দেখতে পাচ্ছেন যে জোয়ারের পানিতে কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর ক্রমশ নদী এবং উত্তাল হয়ে উঠছে। এই কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এখন প্রচন্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে যে বাতাস, এই বাতাসের কারণে কিন্তু এক ধরনের মানুষের মধ্যে ভীতি সঞ্চার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে উপকূলীয় জেলায় এখন যেখানে সিডার আইলা বিধ্বস্ত এলাকার মানুষের মধ্যে যে এক ধরনের যে সংঘাত ছিল, সেই সংঘাত তারা বাড়িয়ে তুলেছে। এখন কিন্তু যে রেমালের যে প্রভাব, সেটা কিন্তু এক ধরনের রূপ নিয়েছে ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রূপের কারণে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে কিভাবে পানি উপচে আশ্রে পড়ছে এবং বুলকের উপরে। এই বেড়িবাঁধে কিন্তু 8টি স্থানে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেখান থেকে কিন্তু বুলক ধসে গিয়েছিল। এরপরেও কিন্তু এখন কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে যদি জলোচ্ছ্বাস হয় তাহলে আসলে কতটা প্রভাব ফেলবে সেটা নিয়েই এখন মানুষের মধ্যে শঙ্কা প্রকাশ করছে। এই ছিল আমার কাছে সাউথখালী বেড়িবাঁধ থেকে রেমালের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। দেখছেন এ সময়ের বাণিজ্য। আবারও রেমালের খবর। ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন বরগুনার বাসিন্দারা। রয়েছে আশ্রয় কেন্দ্রের স্বল্পতাও। এ বিষয়ে আরও জানাতে বড়ইতলা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় রেমালের হাওয়া বইতে শুরু হয়েছে উপকূলীয় জেলা বরগুনাতে। আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া এখানে বয়ে যাচ্ছে। তবে এখন আমি দাঁড়িয়ে আছি যে বরগুনা বিষখালী নদীতে। এই বিষখালী নদীতে দেখতে পাচ্ছেন স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু ইতিমধ্যে 3 থেকে 4 ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এখানে যে পাশে যে নদীর পাশে যে দোকানগুলো ছিল, এই দোকানগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। দোকানের মালামাল কিন্তু ইতিমধ্যে যারা ছিল তারা সরিয়ে নিতে শুরু করেছে। তবে এই যে বরগুনাতে যে পরিমাণ দুর্যোগ হালকা বা হাওয়া বইছে, এই পরিমাণ মানুষ কিন্তু সাইক্লোন সেন্টারে আশ্রয় নিচ্ছে না। আমি এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। বরগুনা জেলা প্রশাসক যে বিষয়টা জানিয়েছে, তাদের পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার এবং 3টি মুজিবকুল্লা প্রস্তুত রয়েছে, যেখানে 3 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। তবে এখন পর্যন্ত বরগুনাতে কোথাও কোনো সাধারণ মানুষ বা যারা নদীর পাড়ে যারা আছে এখান থেকে তারা এখনো কোনো সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়নি। তবে এখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে নদীটি, এই নদীটির কিন্তু ঘূর্ণিঝড় সিডরের সময় কিন্তু এখান থেকে প্রায় 200 লোক কিন্তু নিহত হয়েছিল আর নিখোঁজ রয়েছিল 50 জন। তাই এখানকার মানুষের ভিতর প্রতিটা ঘূর্ণিঝড় আসলেই কিন্তু এখানকার আতঙ্ক বিরাজ করছে। তবে বরগুনা জেলায় প্রায় 680 কিলোমিটার মধ্যে বেড়িবাঁধ রয়েছে। এই 680 কিলোমিটার বেড়িবাঁধের ভিতরে কিন্তু 5 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং 1 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণই নষ্ট হয়েছে। তবে এই যে বেড়িবাঁধ না থাকায় কিন্তু এখানে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এখানকার যে দোকানপাট ঘর বাড়ির ভিতর কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি উঠা শুরু করেছে। তবে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু প্রশাসন বারবার বলে যাচ্ছে তাদেরকে আশ্রয় নিতে যাওয়ার জন্য। এবং এই যে বরগুনা জেলা সাইক্লোন সেন্টারে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনো খাবার সহ ওষুধ সবকিছু ব্যবস্থা করা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। দেখছেন এ সময়ের বাণিজ্য।
এবার এইচএসসির ভর্তি পরীক্ষার খবর শুরু হলো একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন। এবারও জিপিএ 5 পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না পছন্দের কলেজে। তবে বোর্ড বলছে প্রথম ধাপে কলেজ না পেলেও আরও 2 দফা আবেদনের সুযোগ থাকছে। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় 16 লাখ ভর্তি ইচ্ছুক। 3 ধাপে অনলাইনে ভর্তির আবেদন চলবে রোববার থেকে 10 জুলাই পর্যন্ত। আর ভর্তি কার্যক্রম শুরু হবে 15 জুলাই, চলবে পরবর্তী 10 দিন। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। মাত্র 150 টাকা ফি দিয়ে সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি কলেজকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে ভর্তিচ্ছুদের। 150 টাকা আবেদন ফি দিয়ে একজন আবেদনকারী সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বনিম্ন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের সে অপশন দিতে পারবে। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ফলাফলে এগিয়ে থাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন মহানগরের কলেজগুলো। তাই জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার যেটা পেয়েছে সেইটা এবং তার এই অপশনগুলো যদি সমন্বয় হয় তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজটি সে সিলেকশন পেতে পারে। যারা সিলেকশন পাবে না প্রথম পর্যায়ে, একেবারে আবেদন করে নাই, এই ধরনের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের দ্বিতীয় ধাপের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক পর্যায়ক্রমে এরকম তৃতীয় ধাপ পর্যন্ত আমরা সুযোগটা রেখেছি। একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে মোট আসনের 93% মেধা কোটা, যা সবার জন্য উন্মুক্ত। আর বাকি 7% 5% মুক্তিযোদ্ধার সন্তান আর 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্ক ওভারের পর জাতীয় গ্রিডে যুক্ত হলো 12 থেকে 14 মিলিয়ন ঘনফুট গ্যাস। সদর উপজেলার সরাইল বিশ্ব রোড মোড়ে অবস্থিত তিতাসের 14 নম্বর কূপটি গত 2000 সালে খনন করা হয়। ওই সময় কূপটি দৈনিক 29.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন ছিল। তবে উৎপাদনের 2 দশক পর 2021 সালে গ্যাসের সঙ্গে মাত্রাতিরিক্ত পানি ওঠায় 2021 সালের 1 নভেম্বর কূপটি বন্ধ ঘোষণা করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার 2 বছর পর চলতি বছরের 19 মার্চ 75 কোটি টাকা ব্যয়ে তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু করে বাপেক্স। ডিবি হারুন কলকাতায় সাংবাদিকদের সঙ্গে সরাসরি ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শিমুল বিশ্বাস সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করছিলেন ডিবি হারুন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসি। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।